সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মোহনা টেলিভিশনের বিশেষ আয়োজন চাকদা স্টিল অ্যান্ড রিরোলিং মিলস বাংলাদেশ উন্নয়ন অগ্রগতি অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমরা মূলত আলোচনা করে থাকি বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হিসেবে কতখানি এগিয়েছে, কিভাবে এগিয়ে যাচ্ছে, কিংবা কিভাবে কাজকলের উন্নয়ন ব্যাপকভাবে ত্বরান্বিত হবে, এই সকল বিষয় নিয়ে। আর এই সকল বিষয়ে কথা বলতে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়ে থাকি বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডের সাথে জড়িত অত্যন্ত প্রিয় মানুষদেরকে। তারই ধারাবাহিকতায় আমরা আজ আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব এইচ.টি. ইমাম স্যারকে। স্যার, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি আপনারা সকলে ভালো আছেন। স্যার, যে সরকার, আমরা জানি যে আপনি মাননীয় প্রধানমন্ত্রী একজন উপদেষ্টা, এবং সরকার 2021 একটা ভিশন ঘোষণা করেছিল। সেটা করে সরকার 5টি বছর অতিক্রম করেছে সাফল্যের সাথে। আবার 2041 একটা ভিশন নিয়েছে সরকার আর কি। সেই ভিশনের মধ্যে আছে যে ক্ষুধা দারিদ্র্যমুক্ত একটি দেশ গড়া এবং সকলের সহযোগিতায় সেটা করবে আর কি। কিন্তু আমরা প্রথম থেকে শুনেছি যে সাবেক বিরোধী দল বর্তমান সরকার যে নির্বাচন ব্যবস্থা সেটাকে এখনো পর্যন্ত তারা কিন্তু সমর্থন দিচ্ছে না, এবং তারা পরামর্শ সরকারকে উন্নয়নমূলক বিভিন্ন পরামর্শ দিতে চাচ্ছে, সেটাও সরকার রিসিভ করছে না। আপনি একজন উপদেষ্টা হিসেবে বিষয়টিকে কিভাবে দেখছেন? দুটো বিষয়। জি। একটি হলো সাবেক বিরোধী দল, জি, আর বর্তমান বিরোধী দল, দুটো অনেক তফাৎ আছে। আচ্ছা। আমাদের জাতীয় সংসদে বর্তমান বিরোধী দল আছেন। জি। বিরোধী দলের নেত্রী হচ্ছেন বেগম রওশন এরশাদ। আমি মাঝে মাঝে সংসদে যাই, তার বক্তৃতা শুনি, বক্তব্য শুনি, এবং তিনি এবং তার দলের অনেকেই গত পরশুই তো এই যেদিন সমাপনী দিন ছিল বৃহস্পতিবার, সেদিনও তাদের পক্ষ থেকে অনেকেই সরকারকে অনেক রকম পরামর্শ দিয়েছেন, কথাবার্তা বলেছেন। বিরোধী দলের যে কর্তব্য দায়িত্ব সেগুলো তারা পালন করছেন। আর শুধু সরকারের সম্পর্কে নেগেটিভ অর্থাৎ ঋণাত্মক কথাবার্তা বললেই যে খুব ভালো বিরোধী দল হলো তা নয়। সরকারকে কনস্ট্রাকটিভ অর্থাৎ গঠনমূলক সমালোচনা, পরামর্শ অনেক কিছু দিয়ে থাকেন, এবং সেগুলো গ্রহণও করা হয়। আপনি বোধহয় জানেন, ওই দিনই গত বৃহস্পতিবারে কাজী ফিরোজ রশিদ, বিরোধী দলীয় নেতা, তার একটি প্রস্তাব ছিল বিরোধী দলীয় এবং এটি প্রাইভেট মেম্বার বিল হিসেবে, এবং সেই প্রস্তাবটি ছিল যে মুক্তিযুদ্ধের সময়, মহান মুক্তিযুদ্ধের সময় যারা মুজিব বাহিনীতে অংশগ্রহণ করেছিলেন তাদের সকলের তালিকা, পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হোক। এটি সকলেই আলোচনা করলেন। এটি আলোচনা করতে গিয়ে বেশ সংসদ এক পর্যায়ে উত্তপ্তও হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত এটি সরকার দল এবং বিরোধী দল সকলে মিলে একেবারে এককভাবে এটি গ্রহণ করলেন। আচ্ছা। এ ধরনের এটি আমি দৃষ্টান্ত দিলাম, কিন্তু তারা এছাড়া অনেক বিষয় আছে যেখানে সরকারের সঙ্গে মোটেও একমত হন না, তাদের মতামত ব্যক্ত করে থাকেন। এছাড়া সাবেক বিরোধী দল যেটি বলছেন, অর্থাৎ আপনি নিশ্চয়ই বিএনপির কথা বলছেন, তো বিএনপির নেতৃবৃন্দ যারা আছেন তারা বিভিন্ন সময় বিভিন্ন টক শোতে যান, কিন্তু টক শোতে গিয়ে যে সমস্ত কথাবার্তা বলেন সেগুলো সবগুলোই না সূচক, অর্থাৎ নেগেটিভ। কোনো মানে একটা যে ভালো কিছু করার জন্য যে এই কাজটি এরকম না করে আমাদের মনে হয় এইভাবে করলে ভালো হতো, গঠনমূলক যদি ভাবে। আমি এখন পর্যন্ত গঠনমূলক কোনো কিছু পাইনি। তো আমাদের সঙ্গে তো অনেকেরই পরিচয় আছে, জানাশোনাও আছে, কথাবার্তাও হয়, তো এমনিতেও তো অনেক বিষয়ই বলতে পারেন। এ সম্পর্কে তো কোনো নিষেধ নাই, আর সরকারও কখনো বলেন নাই যে আপনারা কথা বললে আমরা সেগুলো শুনবো না, কিংবা গ্রহণযোগ্য যেটি হবে সেটি অবশ্যই গ্রহণ করা যাবে। এখন নির্বাচনের কথা যেটি বলছিল, এখন নির্বাচন সম্পর্কে এই দশম নির্বাচনের আগেই আমরা বারে বারে বলেছি, গত 2013 সালের আগে থেকে আমরা বলে আসছি, 12 সাল থেকেই পঞ্চদশ সংশোধনী যেটি হলো নির্বাচন সংক্রান্ত, সেখানে আমাদের মহামান্য সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট, তাদের যে রায়, সেই রায় অনুযায়ী সংবিধানকে পরিবর্তন করা হলো। পরিবর্তন করে সেখানে পরিষ্কার বলাই হয়েছে যে এখন থেকে সংসদের নির্বাচন হবে চলতি যে সরকার, সেই সরকারের অধীনে। হ্যাঁ, এবং এটি সারা পৃথিবীতে যেভাবে চলে এসছে সব জায়গায়। বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি আমরা বাংলাদেশ আওয়ামী লীগ আমরাই প্রথমে চেয়েছিলাম, এটি ঠিক, এবং চেয়েছিলাম কোন অবস্থায়, সেটি মাগুরার নির্বাচনের সময়, তারপরে ঢাকার 10-এর নির্বাচনের সময় যখন ভোটারবিহীন নির্বাচন হলো, 99% ভোট দেওয়া হলো, তারপরে
15ই ফেব্রুয়ারি 1996-তে যে নির্বাচন হলো ভোটারবিহীন, সেই সমস্ত কারণে তখন একটা গণ অভ্যুত্থানের মতোই তো হলো। জনগণের বিপুল চাপে ওই সরকার, তৎকালীন বিএনপি সরকার পদত্যাগ করে তারা পার্লামেন্টে বিল নিয়ে এলেন এবং বিলটি আনলেন ওই তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন করার জন্য। তখন আমাদের দল এবং অন্যান্য কেউ কিন্তু ছিলেন না। ওই সংসদে ছিলেন কারা? বঙ্গবন্ধুর খুনিরা, ফ্রিডম পার্টির সদস্যরা, কর্নেল ফারুক, কর্নেল রশিদ, এরা বিরোধী দলের, এরা সরকারের সঙ্গে। এরা থেকে তখন যে সংশোধনী পাশ করে তত্ত্বাবধায়ক সরকারের যে ধারাটি তারা তড়িঘড়ি করে যেটি করলেন, প্রবর্তন করলেন, এটি মোটেও আমি সর্বাঙ্গ সুন্দর তো নয়, আমি বলবো এর মধ্যে যথেষ্ট ত্রুটি বিচ্যুতি ছিল। যে ত্রুটি বিচ্যুতির কারণে ওই যখন প্রথম তত্ত্বাবধায়ক সরকার গঠিত হলো, হাবিবুর রহমান সাহেবকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান করে করা হলো। উনি যখন ক্ষমতা নেবেন, তত্ত্বাবধায়ক সরকার গঠন করবেন, সেই সময়ই একটি আর্মির কু হলো জেনারেল নাসিমের, এবং সেই কু করতে গিয়ে তখন সরকারের অবস্থাই বেসামাল হয়ে যায়। অনেক কষ্টে আমরা সকলে মিলে মানে সবগুলো দল, রাজনৈতিক দল সকলের সমর্থনে সরকার সেই কু দমন করতে সমর্থ হলেন এবং 96-তে নির্বাচন হলো। এবং দীর্ঘদিন পর 75-এর পরে আবার সেই 96 সালে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে 96 নির্বাচনের পরে এই প্রথম তত্ত্বাবধায়ক সরকার একবার হলো, আর সেখানে বলা ছিল যে 3 বার হবে। এই তত্ত্বাবধায়ক সরকার প্রথাটি যখনই এখানে এদেশে প্রবর্তিত হয়, এটি কোনো গণতান্ত্রিক দেশে এই ধরনের নির্বাচন হয় না, এই ধরনের সরকার থাকে না। এটি গণতন্ত্রের একটি একেবারে বড় রকমের প্রতিবন্ধকতা বলা যায়। এই জন্য যে এই তত্ত্বাবধায়ক সরকার যারা গঠন করেন, যারা আসেন, তারা বাইরের লোক হতে পারেন, নিরপেক্ষ, কিন্তু নির্দলীয় কেউ, এ কথা আমি বলবো না। কিন্তু দেশের সাবেক বিরোধী দল তো বলছে যে আওয়ামী লীগের যে তারা নির্বাচন করেছে যে দলীয় সরকারের অধীনে, সেখানে তো যে কতটুকু তারা মানে নিরপেক্ষতা নিয়ে নির্বাচন করে সেটা আমি পরে আসছি আগের পূর্বের ধারাবাহিকতায় বলি। এখানে নির্বাচন প্রথমেই এই যে তত্ত্বাবধায়ক সরকারের যে প্রথাটি, এটি গণতান্ত্রিক কোনো মাপকাঠিতে পড়ে না, কোনো দেশে নেই। ব্রিটেনে নেই, ইন্ডিয়া নেই, ভারতে নেই, অস্ট্রেলিয়া নেই, মালয়েশিয়া নেই, ইন্দোনেশিয়া নেই, নাম করুন, সিঙ্গাপুরে নেই, কোথাও নেই যেখানে গণতান্ত্রিক পদ্ধতি, বিশেষ করে পার্লামেন্টারি সিস্টেম যেখানে, সেগুলো প্রশ্নই ওঠে না। আপনি বোধহয় জানেন যে আমেরিকার যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় কোনো নির্বাচন কমিশনও নেই, সব স্টেটের মধ্যে। ইন্ডিয়াতে নির্বাচন কমিশনই নির্বাচন করে। আমাদের সংবিধানেও এইরকমই কথা আছে। এখন প্রথমটি গেল, দ্বিতীয় নির্বাচন হলো 2001 সালে। 2001 সালে যে তত্ত্বাবধায়ক সরকার, সেই তত্ত্বাবধায়ক সরকার তো সম্পূর্ণ দলীয় সরকার হয়ে গেছিল, এবং কেননা আগে থেকেই জাস্টিস শাহাবুদ্দিন এবং জাস্টিস লতিফুর রহমান তারা মিলে নিজেরা নিজেদের পছন্দ মতো এমন সমস্ত ব্যক্তিকে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা নিয়োগ করলেন যারা মোটেও বাংলার জনগণকে প্রতিনিধিত্ব করেন না, এবং তারা কেউ নিরপেক্ষও ছিলেন না। জাস্টিস সেই আমাদের ব্যারিস্টার ইশতিয়াকের কথাই বলেন, মুহিত চৌধুরী বলেন, এরা কেউই নিরপেক্ষ মোটেও ছিলেন না। এবং তারা সরকার ক্ষমতা নেওয়ার আগেই 13 জন সচিবকে বদলি করে দিলেন, এবং বিভিন্ন জায়গায় জেলায় জেলায় গিয়ে বলে এলেন যে এই সরকার, আমরা মেসেজ দিয়ে দিলেন যে আওয়ামী লীগকে আর আসতে দেওয়া হবে না। 2001-এর নির্বাচন দেখলেন, নির্বাচনের পরেই সংখ্যালঘুদের উপরে কিরকম ভয়াবহ অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, খুন, মার্ডার, এবং পুরো 5টি বছর 2001 থেকে 2006 এই যে সরকার চলেছিল, ওই সরকারটি কি ছিল? সমস্ত সরকারকে সম্পূর্ণভাবে দুর্বৃত্তায়ন করে, দুঃশাসন করে, এবং দুর্নীতির চরম। এটা গেছে, আমি একেবারে সংক্ষেপে নিয়ে আসি। দ্বিতীয় তত্ত্বাবধায়ক সরকার গেল। তৃতীয় তত্ত্বাবধায়ক সরকার কোনটি হলো? করার কথা ছিল যাকে এমনভাবে তার আগেই তত্ত্বাবধায়ক সরকারের আগেই 2005-এ বোধহয় না 6-এর দিকে, গোড়ার দিকে সংবিধান সংশোধন করলেন। সংশোধন করে জাস্টিস মওদুদ আহমেদ তখন বিচার বিভাগের মন্ত্রী, তিনি আইনমন্ত্রী, তিনি এমনভাবে করলেন যে তাদের পছন্দের একজন বিচারক তিনি কেয়ারটেকার প্রধান হবেন। তখন
সংবিধানে আছে, ওই তত্ত্বাবধায়ক সরকারের বিধানে ছিল যে তিনি যদি না রাজি হন, তার আগে পরবর্তী যিনি সিনিয়র মোস্ট তিনি হবেন, তিনি না হলে তারপরের জন হবেন। 5 জন 5টি অপশন আছে। তখন ইয়াজউদ্দিন সাহেব রাষ্ট্রপতি, তিনি সবগুলো বাতিল করে দিয়ে নিজেই ক্ষমতা নিয়ে নিলেন। রাষ্ট্রপতি নিজেই প্রধান উপদেষ্টা, এবং প্রধান উপদেষ্টা হয়ে কি হলো, এটি একদম বিএনপি সরকারের একটা এক্সটেনশন। মোদ্দা কথা হলো তত্ত্বাবধায়ক সরকার এই 3টি বার হলো, যেটি সংবিধানের ওই সংশোধনীতে করার কথা ছিল। স্যার, কথাগুলো শুনবো, আমরা একটা ছোট্ট বিরতিতে যাব। সুপ্রিয় দর্শক, আমরা যাব চাকদা স্টিল অ্যান্ড রিরোলিং মিলসের সৌজন্যে ছোট্ট একটা বিরতিতে। আশা করছি আমাদের সাথেই থাকবেন। বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চাকদা স্টিল অ্যান্ড রিরোলিং মিলস বাংলাদেশ উন্নয়ন অগ্রগতি অনুষ্ঠান। অত্যন্ত একজন প্রিয় মানুষ আমাদের সাথে আছেন, এস.টি. ইমাম, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী উপদেষ্টা। স্যার, পঞ্চদশ সংশোধনী নিয়ে কথা বলছিলাম বিরতির আগে। পঞ্চদশ সংশোধনীর সম্পর্কে বলা হলো, তখন বিএনপি তারা বললেন যে তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন না। এর মধ্যে কিন্তু একটি বড় রকমের পরিবর্তন হলো দেশে। সেটি হলো যে তৎকালীন রাষ্ট্রপতি প্রয়াত জিল্লুর রহমান সাহেব এবং সব দলই মিলে তারা বললেন যে নির্বাচন কমিশন কিভাবে গঠিত হবে সে সম্পর্কে ডায়ালগ করা হোক, এবং তারা তখন বললেন যে একটি সার্চ কমিটি, অনুসন্ধান কমিটি করে বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে অনুসন্ধান কমিটি করা হোক, তারা একটা প্যানেল করে দেবেন, এবং যে প্যানেল যে যাদেরকে মনোনয়ন দেবে নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনারদের 4 জন, মোট 5 জন, তাদেরকেই নিয়োগ দিতে হবে। এবং এই প্রথম বাংলাদেশে সকল দলের সম্মতিতে, সকল দলের সঙ্গে পরামর্শ করে মহামান্য রাষ্ট্রপতি সার্চ কমিটি করলেন। তখন মহামান্য রাষ্ট্রপতি নিজে চিফ ইলেকশন কমিশনার এবং অন্যান্য কমিশনার 4 জনকে নিয়োগ দিলেন। এই নির্বাচন কমিশনকে সর্বতোভাবে সহযোগিতা করার কথা আমরা করেছি। এখন সংবিধানে বিধান কি আছে? সংবিধানে বলা হয়েছে যে জনগণ সকল ক্ষমতার উৎস, এবং সেই জনগণের পক্ষে তাদের নির্বাচিত জনপ্রতিনিধি যারা, তারাই জনগণের ক্ষমতা প্রয়োগ করবেন। জাস্টিস খায়রুল হকের যে উনি যে রায়টি দিলেন, মানে সুপ্রিম কোর্ট থেকে যে রায়টি দিলেন যে 10ম এবং 11শ এই দুটিতে তত্ত্বাবধায়ক সরকার থাকতে পারে, এই কথাটি ওই রায়ে আছে, অবশ্যই আছে। কিন্তু তিনি মস্ত বড় বড় কিন্তু দিয়েছেন কয়েকটি। কিন্তু 1 নম্বর, এটি ওই জাতীয় সংসদ কর্তৃক অনুমোদিত হতে হবে। এক, ধরলাম যে আওয়ামী লীগ অনুমোদন করলো। দ্বিতীয়ত, তার সঙ্গে বিচার বিভাগ সম্পৃক্ত করা যাবে না, হলো সেটিও করা সম্ভব ছিল। কিন্তু তৃতীয়, এবং যেটি হলো ওভাররাইডিং, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, সেই কথাটি সেইখানে এসে জাস্টিস খায়রুল হক তার ওই রায়ে খুব সুন্দরভাবে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এই যে জনগণ সকল ক্ষমতার উৎস, এই জিনিসটি তুলে ধরে বলেছেন, অবশেষে বলেছেন যে এই তত্ত্বাবধায়ক সরকার গঠিত হতে হবে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা। অনির্বাচিত কোনো মানুষকে দিয়ে, কোনো ব্যক্তিকে দিয়ে সরকার গঠন করা যাবে না, তত্ত্বাবধায়ক সরকার গঠন করা যাবে না, যে সরকার কারো কাছে জবাবদিহিতা করতে বাধ্য নয়, যার কোনো জবাবদিহিতা নেই, যে সরকার কাজে স্বচ্ছতা নেই, সেই সরকার গ্রহণযোগ্য নয়। এইটি কিন্তু কেউ উল্লেখ করেন না। এই যে জনগণের প্রতিনিধির কাছেই তাদের দ্বারা গঠিত সরকার, সেই তত্ত্বাবধায়ক সরকার নাম দিতে পারেন আপনি, কিন্তু হতে হবে পার্লামেন্টে নির্বাচিত। এখন আমি বারে অনেক সময় প্রশ্ন করি যে ওই সময় আমাদের পার্লামেন্টে বিএনপির বেশ ভালো একটি দল ছিলেন, গ্রুপ ছিলেন, 30-35 জনের মতো। তাদের মধ্যে বিএনপির বাঘা বাঘা নেতারা ছিলেন, বড় বড় নেতা। জমিউদ্দিন সরকার ছিলেন, ব্যারিস্টার মওদুদ আহমদ ছিলেন, তারপরে আমাদের খন্দকার মোশাররফ ছিলেন, তারপরে ছিলেন আমাদের এম.কে. আনোয়ার ছিলেন, আর অনেকেই ছিলেন। এই সংবিধানের এই স্পিরিট এবং জাস্টিস সুপ্রিম কোর্টের রায়ের স্পিরিটটা নিয়েই জননেত্রী শেখ হাসিনা সব দলকে আহ্বান করলেন যে আসুন আমরা সর্বদলীয় সরকার গঠন করি। এটা বারবার বলে আসছিলেন, কিন্তু বারে বলে এসেছেন, এবং তখন তিনি বিএনপিকেও আহ্বান জানিয়েছিলেন। স্যার, একটি কথা হচ্ছে যে আপনারা মেনে নেননি, তারা কেন মেনে নেবে আর কি?
এটা একটি বিষয় আছে কিন্তু আপনার, মানে আমরা মেনে নিই। আপনারা তো এর আগে তো মানে যে কেয়ারটেকারের কথা বলছিলেন, যে তখনও তো আপনারা তো মেনে নিয়ে অনেক আন্দোলন করেছেন, অনেক রাস্তায় আন্দোলন করেছেন, তারাও তো চেয়েছিল যে এবার অন্তত কেয়ারটেকারের অধীনে নির্বাচন হোক, তারাও তো এটা চেয়েছে, জি, তারাই বা কেন মেনে নেবে আর কি, এটা হচ্ছে আমার প্রশ্ন। না, কিন্তু এখানে মেনে নেবে এই জন্যই যে সুপ্রিম কোর্টের রায়ের পরে আর কিছু তো কারো তো কিছু বলেন নেই। জি, সুপ্রিম কোর্ট যখন চূড়ান্ত রায় দিয়েছেন এবং সেই রায়ে বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার হতে পারে, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার হতে হবে জনপ্রতিনিধিদের দিয়ে, অনির্বাচিত। ওরা তার বলছেন যেটি যে নির্দলীয়। বাংলাদেশে নির্দলীয় কেউ আছে? আপনি নির্দলীয়? বাইরের যে কোনো লোককে জিজ্ঞেস করুন তো, কেউ না কেউ কাউকে ভোট দিচ্ছেন মনে মনে, কেউই, আমি তো মনে করি না কেউ নির্দলীয়। আচ্ছা, এটি না হয় ধরেই নিলাম, পাওয়া গেল, কিন্তু তারপরে নিরপেক্ষ। নিরপেক্ষ তো ঠক বাজতে গা উজা হয়ে যাবে। আর নিরপেক্ষ কয়জন আছেন? আর নিরপেক্ষ যদি পাওয়াও যায়, এমন নিরপেক্ষ ব্যক্তি কেন হবেন যারা কারো কাছে জবাবদিহিতা করতে বাধ্য নন? জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে, এটি হচ্ছে সংবিধানের মূল কথা। এই প্রশ্নেই এখানে এইটি আর গ্রহণ করার কোনো প্রশ্নই নেই। এই বিষয়টি, চ্যাপ্টারটি ধরে নিতে পারেন যে এটি ক্লোজড। তখন বিএনপি কি করলেন? তারা বললেন যে ঠিক আছে, নির্বাচন হলে আমরা শুধু এই নির্বাচন যে আমরা প্রত্যাখ্যান করব তাই নয়, আমরা প্রতিহত করব, আন্দোলন করব। এবং আন্দোলন করার নামে, প্রতিহত করার নামে তারা 2013 সালে হেফাজতকে দিয়ে যে কাজটি শুরু করলেন 6 এপ্রিল, প্রথমে এসে যে তাণ্ডব করলেন ঢাকায়, তারপরে চলে গিয়ে পরবর্তীকালে 5ই মে তারা যে তাণ্ডব করলেন, ওই সময় যদি ঘটনাবলী দেখেন আপনি লক্ষ্য করে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিজে শতপ্রবৃত্ত হয়ে টেলিফোন করে বেগম জিয়াকে যে অনুরোধ করেছিলেন, কিভাবে করেছিলেন তিনি, আর তিনি কিভাবে প্রত্যাখ্যাত হয়েছিলেন তাও জানেন। এবং তখন তাকে শুনতে হয়েছিল যে আগামী 48 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে, পরে পালানোর পথ পাবেন না, হয় কঠোর আন্দোলনে আমরা যাব না, পালানোর পথ পাবেন না। এবং ঠিক তাই উনি 4 তারিখে সমাবেশ করলেন বিএনপির, 5 তারিখে হেফাজত আন্দোলনের সবাই হাজির হলো ঢাকায়। এসে আসার পথেই ঢাকার চারদিকে বিভিন্ন জায়গায় তাণ্ডব করে, আগুন জ্বালিয়ে, মানুষ মেরে, পুলিশের উপর আক্রমণ করে, ঢাকায় সম্পূর্ণ মতিঝিল, শাপলা চত্বর থেকে শুরু করে স্কাউট ভবন পর্যন্ত একেবারে তছনছ করে, বায়তুল মুকাররমা আক্রমণ করে, কোরআন শরীফ পর্যন্ত পুড়িয়ে কি রকম চরমই হলো। এবং তখন সেই সময় যদি হেফাজতে ওই আন্দোলনকে আমরা থামিয়ে না দিতাম, তাহলে অন্যদিকে পরিস্থিতি অন্যদিকে চলে যাওয়ার সম্ভাবনা ছিল। মানে কি, তাদের পরিকল্পনাই ছিল তাই। পরিকল্পনা ছিল যে পরের দিন উনি সেই দিন হেফাজতের এরা থাকবেন, আর বিএনপি নেত্রী তিনি জনগণকে আহ্বান জানালেন যে আপনারা আসুন, যোগ দিন। পরবর্তী দিন যদি আমাদের এই শাপলা চত্বর পাশেই হলো বাংলাদেশ ব্যাংক, যেখানে তার গোল্ডের ভল্ট, টাকা পয়সা, ফরেন এক্সচেঞ্জের ভল্ট, সোনালী ব্যাংক, তারপরে অগ্রণী ব্যাংক, যত সমস্ত আমাদের একেবারে কেন্দ্রবিন্দু, যেটা হার্ট বলা যেতে পারে সেইটি, আর তার পাশেই হলো সব আপনার কেন্দ্রীয় সচিবালয়। এইখানে যদি কয়েক লক্ষ লোক জমায়েত করতে পারেন, তাহলে সরকারের পতন হবে, এটি তারা ধরে নিয়েছে। স্যার, আমরা একটু অন্য প্রসঙ্গে আসতে পারি। আমরা বলছি যে সুশাসন, গণতন্ত্র এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণ সরকার করবে। সুশাসন এবং গণতন্ত্র কতটুকু বাংলাদেশে এখন পর্যন্ত আছে বলে আপনি মনে করছেন সরকারের সময় আর কি? আমরা বিভিন্ন সময় বিভিন্ন পত্রিকায় শুনি, মিডিয়ায় শুনি যে ঠিকমতো সুশাসন হচ্ছে না, গণতন্ত্র ঠিকমতো এখন নেই। বিরোধী দল বলছে, মানে অনেকে বলছে আর কি। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন আর কি সরকারের একজন উপদেষ্টা হিসেবে? গণতন্ত্র নেই কিভাবে? জি, সাবেক বিরোধী দল তারা বলছেন, অথচ তারা এই যে যতগুলো উপনির্বাচন হলো তারা অংশগ্রহণ করছে কিন্তু, এবং অংশগ্রহণ করে তারা নির্বাচিত হয়েছে। আওয়ামী লীগের যারা সমর্থিত, যারা জনপ্রতিনিধি যারা ছিলেন, সেখানে প্রায় জায়গায় বিভক্তিকরণ, ত্রিভক্তিকরণ হয়ে গেছে। 3জন, 2জন, 3জন, 4জন করে হয়ে গেছেন, কিন্তু সবাই আওয়ামী লীগেরই প্রার্থী। তাদের ভোটটা ভাগ হয়ে যাওয়ার ফলে বিএনপির এবং এমনকি জামাতের প্রচুর সংখ্যক তারা নির্বাচিত হয়েছেন, এবং মোট প্রদত্ত যে ভোট তার শতকরা 56% মতো আওয়ামী লীগের সব নেতারা, সব যদি প্রার্থীরা ধরেন, তারা পেয়েছেন। 2021-এ আমরা বলেছিলাম যে একটি মধ্যম আয়ের বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশ হবে, যেখানে মধ্যম আয়ের দেশ হবে। এখন আমরা বলছি যে না, আমরা যে ক্ষমতা ধারণ করছি এবং যেভাবে আমাদের প্রবৃদ্ধি হার বেড়ে চলেছে, এবং বিশ্ব মন্দা সত্ত্বেও, এত প্রতিকূল অবস্থা সত্ত্বেও 2013 সালে বাংলাদেশে বিএনপি জামাতের যে তাণ্ডব রাষ্ট্রের বিরুদ্ধে, রেলগাড়ি থেকে শুরু করে রাস্তাঘাট, গাছপালা, এমন কিছু নেই, 550 মতো স্কুল পুড়িয়ে দেওয়া, যেখানে আমরা 33 কোটি বই
বিনামূল্যে দিলাম, সেখানে তারা স্কুলগুলো ধ্বংস করে দিলেন। জি। এত কিছু তাণ্ডব সত্ত্বেও জি। আমরা অর্জন করতে সক্ষম হয়েছি। জি। অতএব আমরা যদি ঠিকমতো থাকি, নিজেরা যদি কাজ করে যাই, কঠোর পরিশ্রম করি, তাহলে 2041 নাগাদ আমরা আর মধ্যম আয় নয়, আমরা তখন উন্নত একেবারে country একটি হয়ে যাব। উন্নত দেশগুলোর মধ্যে একটি হয়ে যাব। জি। আমি আশা করি ইনশাআল্লাহ, নিশ্চয়ই আমরা সকলে মিলে কাজ করলে সেটি পারবো। এই জিনিসটি আমি বলবো আমাদের প্রাক্তন বিরোধী দল জি। কিংবা বিএনপির কথাই বলি এবং তার সঙ্গে যারা আছেন জি। তারাও যদি অনুধাবন করে সকলে একসঙ্গে সহযোগিতা করেন, তাদের সহযোগিতার হাত সম্প্রসারণ করেন এবং তাদের যদি গঠনমূলক প্রস্তাব থাকে সেগুলো নিয়ে গিয়ে সরকার সেটা রিসিভ করবে। অবশ্যই নিশ্চয়ই আমরা সেগুলো বিবেচনা করব। জি, অবশ্যই আমরা আশা করছি সরকার এবং বিরোধী দলের যৌথভাবে কাজ করে একটি উন্নয়নশীল দেশ হিসেবে আমরা আমাদের লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো। স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদের ধন্যবাদ। মোহনা টেলিভিশন এবং তার অসংখ্য শ্রোতা দর্শককে আমার শুভেচ্ছা, সালাম এবং রমজান মাসের, বিশেষ করে রমজান মাসের জন্য সালাম। আর সামনে তো ঈদ আসছে, ঈদের শুভেচ্ছাও জানিয়ে রাখি আগাম। জি, ধন্যবাদ স্যার আপনাকে। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে, তবে যাবার আগে বলছি অনুষ্ঠান সম্পর্কে এবং উন্নয়ন সম্পর্কে যে কোনো তথ্য এবং মতামত আপনি আমাদেরকে জানাতে পারেন। আপনি জানান আমাদেরকে, আমরা জানাবো গোটা দেশবাসীকে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি সাইফুল ইসলাম নয়ন এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।